লাইট কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ওকে, আজকে আমরা এখান থেকে শুরু করব। গতদিনের আগের স্লাইডে শেষ করেছিলাম। আইসিএম থেকে জ্যাকসন মিউট করে দিন। আচ্ছা, আমি শুরু করি তাহলে, যেহেতু অ্যাবাউট 40 স্টুডেন্টস হয়ে গেছে। শুরু করি। পাঁচ হচ্ছে এখানে আমাদের আজকের স্টার্টিং পয়েন্ট হচ্ছে দি মেডিয়ান। আপনারা পাশে দেখেন বইয়ে আমার এখানে পেজ নাম্বার 102 মেডিয়ান। একটু সবাই সাউন্ডলেস থাকার চেষ্টা করেন। আইসিএম এর মাইক। The median, first হচ্ছে the definition of median. এখানে একটু দেখেন, the median is the value of the middle term in a data set that has been ranked in increasing or decreasing order. যেমন আপনার কাছে অনেক ডেটা দেওয়া থাকবে, এগুলোকে যদি ইনক্রিজিং অর্ডারে অর্থাৎ ছোট থেকে বড় অথবা ডিক্রিজিং অর্ডার বড় থেকে ছোট, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং এইভাবে যদি অর্ডার অনুযায়ী সাজানো যায়, তাহলে একদম মাঝখানে যে ডেটাটা থাকবে সেটাই হচ্ছে মিডিয়ান, বাংলায় যেটাকে বলে মধ্যমা। তাহলে আমাদেরকে মিডিয়ান বের করতে হলে যদি আনগ্রুপ ডাটা হয়, তাহলে আমাদের কাজ হবে প্রথমে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় এটাকে সাজিয়ে নেওয়া, নিয়ে তারপরে মাঝখানের অঙ্ক। এখন যদি দেখা যায় যে নাম্বার অফ ডেটা ইজ ইভেন নাম্বার, 4, 6, 8, 10, 1000, 1002 এরকম যদি হয়, তাহলে দেখা যাবে যে মাঝখানে আসলে একটা পাওয়া যায় না, মাঝখানে পাওয়া যায় দুইটা। তখন ওই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। এখানে দেখেন ক্যালকুলেশন অফ মিডিয়ান আনগ্রুপ ডেটা ফার্স্ট, অ্যারেঞ্জ দ্য ডেটা ইন অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার অফ ম্যাগনিটিউডস, মানের ক্রম উচ্চ অথবা ক্রম নিম্ন এইভাবে সাজাতে হবে। Then the median is the size of the n plus 1 divided by 2, এততম অবজারভেশন। এখন এখানে আমি বলবো যে এখানে জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা থাকলে এই ফর্মুলা দিয়ে এটা স্যাটিসফাই করবে। যেমন যদি সাপোজ আমার 10টা ডেটা আছে, তাহলে এর মাঝখানে কত? মাঝখানে হবে 5 এবং 6 এর মাঝে একটা জায়গা। তাহলে এই ফর্মুলায় যদি আমি অ্যাপ্লাই করি 10 n = 10, তাহলে 10 + 1 = 11 divided by 2 = 5.5, মানে 5 এবং 6 এর মাঝামাঝি। আবার যদি 11টা বা 9টা ডেটা হয়, 9টা ডেটা হলে 9 + 1 divided by 2 হচ্ছে 5, তাহলে 5 হবে হচ্ছে আমার মিডিয়ান। তাহলে এইটাই আমার সূত্র, n + 1/2, n is the number of data। এইটাই আমাদের সূত্র, এটা খেয়াল রাখবেন আনগ্রুপ ডাটার ক্ষেত্রে, যেখানে ওই ক্লাস সিস্টেমে ডাটা না, সেখানে এই ক্লাসিফিকেশনটা আপনাদের বইতে কিন্তু এইভাবে দেওয়া নেই। আপনারা একটু নোট করে নিয়ে ওই পাশে খাতা বা আপনাদের যে ইস্যু মনে হয় দেওয়া আছে সম্ভবত। আজকে কোর্স ম্যাটেরিয়ালে আছে স্যার। হ্যাঁ, আজকে যে কোর্স ম্যাটেরিয়ালটা সেন্ড করছে এটার ভিতরেই আছে। কোর্স ম্যাটেরিয়াল আপনাদেরকে একবারে দিয়ে দেয়নি? আজকে একটা দিয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো। তাহলে ওইটার ভিতরে যদি থাকে তো ওইটা একটু দেখেন, এটা আপনাদের বইতে কিন্তু ঠিক এইভাবে নেই। তাহলে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে n + 1/2, আর গ্রুপ ডাটা যেটা সেইটাই যে নিচে যে ফর্মুলাটা দেওয়া আছে, এই ফর্মুলাটা এগুলো দেখবেন যে ওই যে সায়েন্স না কিসের একটা ইন্ডিয়ান বই, ওইটা গুপ্তার বইতেও পাবেন, অন্য বইতেও পাবেন এই যে এই ফর্মুলাটা মিডিয়ান। এখানে আমরা গতদিন যেরকম মিনের ক্ষেত্রে দেখেছিলাম একটা সূত্র, এখানেও মিডিয়ানের জন্য এই সূত্রটা। এখন এইটা বলতে কি মিন করে? এখন ফার্স্ট হচ্ছে যে আমরা এক্সাম্পলে গেলে আরো ভালো দেখতে পাবো, বা আপনাদের
ইসে বইতে যেটা আছে, বইতে যেমন টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 4 যেটা আছে একদম লাস্ট মিডিয়া মোডের উপরে, এই সব জায়গায় এই ক্লাসগুলো যদি একটু দেখেন, আমরা যেহেতু বললাম যে মিডিয়ানের ডেফিনেশন হলো টোটাল যে ডেটা আছে তার মাঝামাঝি অবস্থান, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাইলে মাঝামাঝি যেটা থাকবে সেটাই হচ্ছে মিডিয়ান টার্ম। তাহলে ক্লাসের কত স্যার, কত নাম্বার পেজে আছেন বইয়ের? হ্যালো স্যার বইয়ের কত নাম্বার পেজে আছেন? স্ক্রিন দেখতেছি না তো। আছে সেটাতে তো মিডিয়ান আছে পেজ নাম্বার 102 না আপনি ফাইন। দেখতে দেখেন ওই এডিশন চেঞ্জের কারণে পেজ নাম্বার এদিক ওদিক হতে পারে। তাহলে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা হচ্ছে, আমি একটু দেখাই আপনাদেরকে, আমি আবার এই স্লাইডে পরে আসবো, একটু পিছন দিকে যাই। যেমন এইটা, এখানে দেখেন এই যে ক্লাসগুলো আছে এখানে ফ্রিকোয়েন্সি আছে, এই ফ্রিকোয়েন্সির টোটালটা কত? টোটালটা সম্ভবত এটা 170, 170। তা 170 যদি হয় তাহলে তার মিডিয়ান টার্মটা কত হবে? এর অর্ধেক। এর অর্ধেক কত? 85। তাহলে 85 কোথায় হচ্ছে? 85 যাচ্ছে এই যে 41, 85 আছে এই 98 এর ভিতরে। তাহলে 98 এর ভিতরে একটা টার্মই হবে 98, অর্থাৎ এই যে 98 এর আগেরটা যেহেতু 41 আছে, তাহলে এখানে আছে 42 থেকে 98, এইটুকু আছে। তাহলে 42 থেকে 98 এর মাঝখানে 85 পজিশনটা কোন জায়গায়? সেই পজিশনের যে ক্লাসের আমি পয়েন্টটা পাবো 185 থেকে 190 এর মাঝে, সেই জায়গাটা কত সেইটাই হচ্ছে আমার মিডিয়ান। সেটা যেমন এখানে হবে 188.86, এটা আমরা পরে দেখছি কিভাবে। তাহলে এই যে 85 যেখানে আছে এই ক্লাসটার দেখবেন এইটা হচ্ছে লোয়ার লিমিট, এইটা হচ্ছে আপার লিমিট। এইটাকে এল বলা হয়, এইটাকে ইউ বা এইচ বলা হয়। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই যে ফর্মুলা যেটা আমরা বললাম, এই যে এলটা কি? এলটা হচ্ছে মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিট। এল এই যে এখানে লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস। এন হচ্ছে টোটাল নাম্বার, দ্যাট ইজ দ্য সামেশন, এফ হচ্ছে এন, টোটাল নাম্বার অফ ডেটা। অর্থাৎ এখানে ওই এফ এর লাইন ফ্রিকোয়েন্সির যোগফলটা কত সেটাই হচ্ছে এন। আর এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি। কোনটার ফ্রিকোয়েন্সি এফ? এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস। ওই যে বললাম যে 98 এর ভিতরে 85 আছে, তাহলে ওইটার করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি কত ছিল? করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি ছিল 41। তাহলে এফ এর মান হবে 41। পিসিএফ এর মানে কি? ফার্স্ট হচ্ছে আই। আই কি জিনিস? আই হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল। আই অনেক জায়গায় ছোট হাতে সিও ব্যবহার করে, তাহলে আইতে ইন্টারভ্যাল বোঝাচ্ছে আর কি। আর পিসিএফ হচ্ছে প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টু দা মিডিয়ান ক্লাস। তাহলে মিডিয়ান ক্লাসের প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এই যে এখানে হচ্ছে মিডিয়াল ক্লাস হচ্ছে এই যে এইটা, তাহলে এর উপরের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 41। এই 41 হচ্ছে ওই পিসিএফ, যে প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা খেয়াল রাখবেন। তাহলে এই ফর্মুলাটা আপনারা একদম মুখস্থ রাখার চেষ্টা করবেন। মিডিয়ান ইকুয়াল টু এল প্লাস উপরে যাবে n/2 মাইনাস পিসিএফ, নিচে স্মল এফ, মাঝামাঝি ইনটু আই। আই হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল, এফ হচ্ছে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, এন হচ্ছে সামেশন এফ বা টোটাল ফ্রিকোয়েন্সির যোগফল বা টোটাল ফ্রিকোয়েন্সি, পিসিএফ হচ্ছে প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তার মানে আপনার মিডিয়ান ক্লাস তার আগের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা সেটাই হচ্ছে পিসিএফ। তাহলে এই স্লাইড বোঝা গেল সবার? কি বোঝানো হয়েছে? এইটা ক্লিয়ার কিনা? এরপরে আরো কোনো কনফিউশন থাকলে আমরা যখন এক্সাম্পলে যাব তখন দেখা যাবে যে এটা আরো ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, জিনিস একটু ম্যাথে দেখা দিলেই ভালো হয়। হ্যাঁ পরে ম্যাথ করে
ফার্স্ট এক্সাম্পলটা আমরা এই অঙ্কটা নিয়ে মিন বের করেছিলাম। এখন আমরা এই অঙ্কটা নিয়ে যতদূর মনে পড়ে মিন ছিল হচ্ছে 1050, আমার যতদূর খেয়াল পড়ে। এখন মিডিয়ানটা বের করব। তাহলে ওই একই অঙ্ক, এই যে আমার এখানে 6টা ফিগার দেওয়া আছে, এর মিডিয়ান কোনটা? তা আমরা জানি যে মিডিয়ান মানে হচ্ছে আগে এগুলোকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাবো। এখানে আমি ছোট থেকে বড় সাজালাম, কেউ যদি ইচ্ছা করেন বড় থেকে ছোট সাজাবেন, তাতেও সমস্যা নেই। তাহলে এই যে ছোট থেকে বড় সাজালাম, এর এই জায়গায় টার্ম আছে কয়টা? 6টা। আমাদের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে n+1/2। n হচ্ছে এখানে 6, তাহলে 6 + 1/2 অর্থাৎ 7/2 অর্থাৎ 3.5। 3.5 কোন জায়গায়? 1 2 3, এই যে 3.5, এই যে মাঝামাঝি আসছে। তাহলে এই মাঝামাঝি কত হবে? মাঝামাঝি হবে এর বাম পাশেরটা ডান পাশেরটা যোগ করে 2 দিয়ে ভাগ। এই যে এখানে আমি বের করলাম যে 1030 + 1040 ডিভাইডেড বাই 2, তাহলে 1035। এইটাই হচ্ছে এই অঙ্কের মিডিয়ান। তার মানে দি মিডিয়ান উইকলি টেকিংস। এর আগে ছিল যে মিন উইকলি টেকিংস, এর আগের ক্লাসে আমরা গতদিন যেটা শিখেছিলাম। এখন হচ্ছে মিডিয়ান উইকলি টেকিংস, ওইটা হচ্ছে এরিথমেটিক মিন, গড়। এখানে এইটাও এক ধরনের গড়, এটাকে বলা হচ্ছে মধ্যমা বা মিডিয়ান। ওখানে হয়েছিল 1050, এখানে হয়েছে 1035। তাহলে দিস ইজ মোর কনজারভেটিভ এই অঙ্কের ক্ষেত্রে মনে হচ্ছে। টেকিংস ফিগার্স দ্যাট the prospective purchaser could quote is 1035 pound. তাহলে অঙ্কটা বোঝা গেল? জি স্যার। ওকে, আমরা আরেকটা অঙ্কে যাই। এই অঙ্কটা এইটাও আপনাদের বইতে আছে, টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং 3। 133 হ্যাঁ, পেজ 133 সীমা। আচ্ছা যাই হোক, এটা আপনারা একটু কথাবার্তা বলে পরস্পরকে হেল্প করেন। আমার এখানে 104। তাহলে এখানে দেখেন এই অঙ্কটা আমরা আগে অন্যভাবে করেছি। ক্যালকুলেট দ্য মিডিয়ান অফ দ্য ফলোইং ডেটা। এটা হলে এখানে দুটো অঙ্ক আছে। একটা হচ্ছে যে এই যে ডেটা কয়টা দেওয়া আছে আপনাদের বইতে দেখেন সুন্দরভাবে সাজানো আছে, এই 5টা ডেটার মিডিয়ান। তাই এটা বড় থেকে ছোট বা ছোট থেকে বড় সাজান, সাজায় মাঝখানে আছে 27, তাই না? তাহলে 87 হচ্ছে মিডিয়ান ক্লাস। আবার আমরা যদি ওই ফর্মুলা ইউজ করি, মোট আছে 5টা ডাটা, তাহলে 5 + 1/2 দ্যাট ইজ থার্ড টার্মটাই হবে মিডিয়ান। 1 2 3, এই যে 27। এটা হচ্ছে প্রথম অংশ হয়ে গেল। দ্বিতীয় অংশটাই বলছে ক্যালকুলেট দ্য মিডিয়ান অফ দ্য ডেটা অন স্টাফ অ্যাবসেন্স, নাম্বার অফ এমপ্লয়ি অ্যাবসেন্ট। আমরা এর আগের অঙ্কে করে আসছি এটা। নাম্বার অফ ডেজ আমরা মিনটা করে আসছিলাম, যে এই দুটোর গুণ করে করে যোগ করে আবার টোটাল ফ্রিকোয়েন্সিতে ভাগ করা। তা এখানে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে যে একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে, যেমন এইটার। তাহলে এইটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? প্রথমটা 2, তারপরে 6 9 13 আর 3 16 আর 3 19 আর 3 22, লাস্ট হচ্ছে 22। 22 যদি হয় তাহলে মিডিয়ান হবে তার অর্ধেক, অর্থাৎ 11। 11 কোন জায়গায় যে পাচ্ছি? 2 আর 4 6 আর 3 9 আর 4 13, তাহলে 11 এই যে এইটার ভিতরে আছে। কত দূরে আছে? 4 আর 2 6 আর 3 9, তার মানে আর যদি 2 অ্যাডভান্স করি তাহলে 11 পাই। আবার উল্টা ভাবেও কিন্তু এই অঙ্কটা করা যায়। আপনারা যারা একটু বেশি এই সব সাবজেক্ট পড়েন তারা জানেন যে ওই যে l ইনটু উপরে n+2 প্লাস পিসিআর দিছি, এখানে কিন্তু n+2 মাইনাস দিয়েও একটা ফর্মুলা তৈরি করা যায়, যদিও এটা বইতে পাবেন না। তার মানে আমি পিছন দিক থেকেও যেতে পারি, যে আমার পিছন দিক থেকে হচ্ছে যে 11 উপরে 3 3 6 3 9 আর 2 11, মানে এই যে 3 এই পর্যন্ত আসার পরে উপরে আরো 2 ঘর গেলে 11টা পাই। তা এই দিক দিয়ে আসি আর নিচ দিকে যাই। এখানে এই যে 4 আছে, 4 এর অর্ধেকটা নিলে পরে 11 ফুলফিল করে। তাহলে 4 এর যদি অর্ধেক হয় 4 সোজা, এইটা কত? 5, তাই না? তাহলে এই যা 4 আছে এখানে 5 1, তাহলে আমার দেখা যাচ্ছে যে এই জায়গাটাই মাঝামাঝি যাচ্ছে, তাহলে এরও মাঝামাঝি হবে। সেইটা আমরা কিভাবে ফিক্স করি? সেটা হচ্ছে ওই যে এখানে আসছে হচ্ছে ফর্মুলা অনুযায়ী আমাদের 11.5। এখন 11.5, তাহলে যেহেতু এটা 22 জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা থাকলে আমরা বলেছি যে মাঝখানে আসলে ওই 11 হবে না, এটা হবে 11 আর 12 মাঝামাঝি 11.5।
তাহলে সেই 11.5 পজিশনটা আমি পেলাম। তাহলে 11.5টা পজিশনটা যদি পাই, 11.5 পজিশনটা কোথায় আছে? 11.5 আছে 2 আর 4 6 আর 3 9 আসলো এই পর্যন্ত, আরো আড়াই গেলে এই 13-র ভিতরেই 11.5 আছে। এইটার করেসপন্ডিং নাম্বারটা কত? 5। তাহলে আপনার মিডিয়ান ক্লাস হচ্ছে 5। এইটা বোঝা যায় কিনা দেখেন তো। আর এটা আরেকবার বললে ভালো হতো। এখানে আমরা বলেছি যে যদি নাম্বার অফ ফ্রিকোয়েন্সি বা নাম্বার অফ গিভেন ডেটা জোড় সংখ্যা হয়, তাহলে পরে মাঝখানে দুটো যোগ করে মানে ওই তার অর্ধেক নিতে হয়। তাই এখানে আছে 22। তাহলে ফর্মুলা হচ্ছে 22 যোগ 1 ডিভাইডেড বাই 2 11.5। তাহলে 11.5তম সংখ্যা। তাহলে এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটিতে ছোট থেকে বড়র দিকে যান, 11.5 লোকেশনটা কোথায়? এখানে হলো এই জায়গায় হলো 9, তারপরে হলো 13, কিন্তু আমার 13 বেশি হয়ে যাচ্ছে। তাহলে 11.5টা কোথায়? এর ভিতরেই আছে, মাঝামাঝি, তাই না? মাঝামাঝি, প্রায় মাঝামাঝি, ঠিক মাঝামাঝি না, মাঝামাঝি পার হয়ে আরো 0.5। তাহলে এই জায়গাটায় আছে। তাহলে এইটার করেসপন্ডিং যে নাম্বার, এইটাই হচ্ছে আপনার median absent employee, median number of absent employee। বোঝা গেল? জি স্যার। এই অঙ্কটা কিন্তু একটু অন্যরকম, যে এটা আবার ওই আনগ্রুপ ডাটাও না, আবার একদম ক্লাস এখানে দেওয়া নেই, একটা করে ফিগার দেওয়া আছে। একটা করে ফিগার থাকলে অঙ্ক কিন্তু আরো সহজ হয়ে যায়। কিন্তু একটু যেহেতু এটার সাথে গড়মিল আছে, কোনো ফর্মুলা ওইভাবে সরাসরি বসানো যায় না, এইভাবে হিসাব করে দিয়ে বলে দেবো সরাসরি যে 5, সেই জন্য মনে হবে যেন যে একটু খাপ ছাড়া টাইপের। আমরা আর একটা অঙ্কে যাই। এই অঙ্কটা এইটা দেখেন, এই অঙ্কটার সাথে আপনাদের ওই ফর্মুলার মিল আছে, এবং এই অঙ্কটা আছে আপনাদের এইটা আপনাদের বইতে দেখেন গ্রাফের সাহায্যে করে দেওয়া আছে। আচ্ছা, এই অঙ্কটা আমি ফর্মুলার সাহায্যে করেছি, সেটা আমি দেখাচ্ছি এর পরের স্লাইডে। আপনারা একটু বইটা দেখেন, বইটা দেখেন। আমি বইয়েরটা একটু বলি, আপনারা বুঝে নেন যে যদি এইরকম গ্রাফিক্যাল মেথডে করতে বলে তাহলে কি করবেন। সেটার জন্য এখানে ক্লাসগুলো দেখছেন, এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তা আমরা জানি যে মিডিয়ান বের করতে গেলে অবশ্যই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে, অর্থাৎ এরপরে আর একটা কলাম হবে, সেটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। যেমন এই যে এইটা, সেইটা হলো এইটা, যে এই ক্লাস দেওয়া আছে, এইটা দেওয়া আছে ফ্রিকোয়েন্সি, আর এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখন এইটা আমি হলো ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করে করলাম। আপনাদের বইতে এখন যান, বইতে দেখেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ঠিক ওইটাই বের করে দেওয়া আছে। আর নিচেই যে ছবিটা দেওয়া আছে, এখানে হরাইজন্টাল অ্যাক্সিস হলো উইকলি ওয়েজেস, যেটা শুরু হলো 180 থেকে শেষ হলো 210-এ, দেখেন নিচের দিকে আছে। আর ভার্টিক্যাল অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, শুধু ফ্রিকোয়েন্সি না, কিউমুলেটিভ 130 ফ্রিকোয়েন্সিটাও আমি 0 থেকে শুরু করলাম, করে চলে গেলাম। আমার আছে এখানে 170, 180 পর্যন্ত গেছে, একটু মার্জিন রেখে দিয়েছি। এখন এই প্লটটা আঁকতে হবে। প্লট আঁকার জন্য প্রথমেই দেখেন যে 180 যখন এই আমার এই যে এইটা 180 এর উপরে ধরে নিচ্ছে যে একটা এই যে 41 হচ্ছে সেকেন্ড, মানে হাইয়েস্ট যেটা, এটা শুরু করলো কিন্তু 0 থেকে। আপনারা একটা জিনিস খেয়াল করেন, 180 থেকে 185 হাইয়েস্ট ভ্যালু যেটা আছে 185, এই 185 করেসপন্ডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তারা ধরছে 41। ওরে এই প্রথম পয়েন্টটা তাকে আইডেন্টিফাই করছে, 185 সোজা উপরের দিকে গেল, গিয়ে 41-এর জায়গায় যে থেমে গেল গ্রাফ পেপারে, থেমে ওখানে একটা ডট দিল। পরে 190-তে গিয়ে 98। আপনারা যান আপনাদের গ্রাফ পেপারে 190 উপরের দিকে চলে যান, সেকেন্ড ডট যেটা ওইটা 98 সোজা গ্রাফ পেপারে হইলে আরো ক্লিয়ারলি ভিজিবল হবে। তারপরে যান 195-তে হলো 125, 195 আপনার বইতে দেখেন নিচে 195, একদম সোজা উপরে চলে যান, দেখেন ওই যে পয়েন্টটা দেওয়া আছে ওইটা কিন্তু 125 সোজাসুজি আছে। তারপরেরটা 200, এইটাও আছে 148 পর্যন্ত। তারপরেরটা 205, এইটা আছে 163, এবং সর্বশেষ 210, এটা আছে 170। কিন্তু দেখেন এইটা আঁকার সময় এই যে প্রথম পয়েন্ট অর্থাৎ 185, 41,
সেইখান থেকে কিন্তু এই 0 পর্যন্ত একটা দাগ টেনে দিয়েছে তারা। এই দাগটা আপনারা সরাসরি টানতে পারেন, আবার ডটেড লাইনও দিতে পারেন। তা এইটা আঁকার পরে আপনি খেয়াল রাখবেন যে আপনার এখানে টোটাল হলো 170। এখন এইটা যেভাবে আপনারা করবেন সেটা হচ্ছে সরাসরি এর 170 এর অর্ধেকে চলে যান। 170 তার অর্ধেক হলো 85, তাহলে ওইটাই হচ্ছে মিডিয়ান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 85। 85 কোন জায়গায় আছে? এই যে এখানে আছে। তা আমরা এখানে আপনার একটু বইয়ের দিকে তাকান, দেখেন ওই যে নিচেই যে অ্যারোটা দেওয়া আছে ওই জায়গাটা যে হরাইজন্টাল অ্যাক্সিস কে টাচ করলে ওইটা হলো এই মিডিয়ান ফ্রিকোয়েন্সি, মিডিয়ান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এবং এই যে আপনার বাঁ পাশে যে 85 ওইটা হচ্ছে মিডিয়ান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখন কিন্তু আপনাকে একটু উল্টা যেতে হবে। এই যে 170 একে 2 দিয়ে ভাগ করবেন হবে 85। 85টা কি? এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আপনার গ্রাফে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে ওয়াই অ্যাক্সিস বরাবর, ওখানে 85 জায়গায় গিয়ে পয়েন্ট করেন। দেখেন 80 আর 90 এর মাঝামাঝি। ওখান থেকে এবার আপনি উল্টা ঠিক ডান দিকে গ্রাফ পর্যন্ত দাগ পর্যন্ত চলে যান, কাট পর্যন্ত। যেখানে টাচ করলে ওখান থেকে সরাসরি নিচের দিকে নেমে আসে। দেখেন এটা হরাইজন্টাল বা এক্স অ্যাক্সিস কে কোথায় টাচ করে, ওই জায়গাটাই হলো আমার মিডিয়ান ক্লাস। তাহলে ওইটা আপনাদের বইতে বের করে দেওয়া আছে 188.80, আর আমি এখানে ম্যাথমেটিক্যালি ওই ফর্মুলাই বের করেছি 188.86। বোথ আর কারেক্ট, এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, যেহেতু এটা গ্রাফিক্যালের চেয়ে আমার মনে হয় এই ম্যাথমেটিক্যাল হচ্ছে 100% কারেক্ট। কিন্তু গ্রাফিক্যালে একটু আই বা ভিজিবল বা এই ধরনের একটা এরর থাকে, সেই জন্য এটা 188.80 তারা করছে। কেউ যদি 81 লেখেন ঠিক আছে, 82 লিখলে ঠিক আছে, 86 লিখলে তো অবশ্যই ঠিক আছে। তা এইভাবে হচ্ছে গ্রাফিক্যাল মেথডে। এখন তো দেখেন তো যে গ্রাফিক্যাল মেথডটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? স্যার এখানে একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ বলেন। স্যার আপনি যে ক্লাস ইন্টারভালটা দিয়েছেন 180 থেকে আন্ডার 185, এটা কি এভাবে হবে নাকি 180 থেকে 185? আপনি যখন অঙ্কটা করবেন সরাসরি 180-185 লিখবেন, আবার 185 190 লিখবেন। হ্যাঁ, এই বিষয়টা ক্লিয়ার করা আছে আমাদের এই দেশি বইগুলোতে। জি স্যার। এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নাই, আপনি ওইভাবেই দেখবেন। তবে এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে এটা সবসময় এই বড় না স্যার, এখানে আপনি আই যেটা বলছেন এটা ক্লাসের ডিফারেন্স, তো এখন 185 থেকে 180 ডিফারেন্স তো 5 হয়, কিন্তু আন্ডার 185 থেকে 180 করলে এটা নিয়ে চিন্তা করেন না। আন্ডার মানে তো 0.9999 হইতে পারে। ওকে স্যার, ওকে। হ্যাঁ, তা সেই জন্য ওইটা নিয়ে চিন্তা করবেন না। এই ফর্মুলাটা এখন কিভাবে আসলো সেটা দেখেন। আমরা এখানে বললাম যে 170 হচ্ছে আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা এন এর ভ্যালু। আর এখানে আমি জাস্ট এই ফর্মুলাটা সব বসিয়ে দেব। তাহলে এই যে 170 এর অর্ধেক হচ্ছে 85, বা এই যে মানে আমরা যদি ওইভাবেই মনে করি যে আমার টোটাল নাম্বার তো জোড় সংখ্যা, তাহলে তো এর মাঝামাঝি যাবে 171/2। এইগুলো নিয়ে এই 0.55 নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই যদি আপনি ফর্মুলা ইউজ করেন। সোজা কথা এর মাঝামাঝি 170 এর অর্ধেক হচ্ছে 85। 85 কোথায় আছে? এই যে 98 এর ভিতরে আছে। তার মানে এই 98 সোজা এই যে 185 থেকে 190 এইটাই হচ্ছে মিডিয়ান ক্লাস। এইটাই হচ্ছে আমার মিডিয়ান ক্লাস। হ্যাঁ, এইটাই হচ্ছে মিডিয়ান ক্লাস। এই মিডিয়ান ক্লাসটা যখন আইডেন্টিফাই হয়ে গেল তখন ফর্মুলার দিকে তাকান। এল হচ্ছে মিডিয়ান ক্লাসের লোয়ার ভ্যালু, এই যে 185। এন হচ্ছে 170, এই যে এইটা। পিসিএফ প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এর প্রিসিডিং মানে আগেরটা 41। ক্লিয়ার? 41। নিচেই এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস, এই যে 57 ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস। পিসিএফ টা আরেকবার বলুন। হ্যাঁ, পিসিএফ
পিসিএফ হচ্ছে প্রিসিডিং মানে পূর্ববর্তী, প্রিসিডিং আর সাকসিডিং মানে পরেরটা, প্রিসিডিং মানে আগেরটা। কিসের আগেরটা? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 98 মোডাল মিডিয়ান ক্লাসের, তার আগেরটা। আর অনেকে আছে পিছন দিক দিয়ে যেভাবে বললাম, সেই ক্ষেত্রে এখানে মাইনাস সাইনটা অন্যরকম হবে, তখন কিন্তু আবার দেখা যাবে যে এই 125 দিয়ে এই অঙ্কটা করা যায়। বহু আগে আমি একবার ওই নিজেই ক্যালকুলেটর দিয়ে চিন্তার সাথে নিজে অ্যানালাইসিস করলাম, দেখলাম তো উল্টা দিক দিয়ে হয় অ্যান্সার। স্যার লোয়ার লিমিট না নিয়ে হায়ার লিমিট নিতে হয়। হ্যাঁ তখন স্যার হায়ার লিমিট নিতে হয়। হ্যাঁ সেই জন্য, হ্যাঁ তখন হায়ার লিমিট নিয়ে এখানে বিয়োগ চিহ্ন দিতে হবে। তা এখানে অবজেক্টটা একটু বলবেন স্যার আরেকবার, যে ওয়েজেস ডিস্ট্রিবিউশনের অবজেক্ট যেটা প্রশ্ন স্যার একটু। কোনটা ওয়েজেস ডিস্ট্রিবিউশন যে অবজেক্ট কার্ভটা বলেছেন, যেখান থেকে মিডিয়ানটা বাইর করলেন 190 নিচে, এইটা কি বোঝা যায়? অ্যারো চিহ্ন দিয়ে। স্যার একটু বুঝতেছি না, এটা একটু ঝামেলা মনে হচ্ছে। কার্ভটা কিভাবে আঁকা হলো এইটা কি বুঝেছেন? না এটাই বুঝতেছি না কার্ভটা কিভাবে আঁকা হয়েছে। আচ্ছা এইটা হচ্ছে কার্ভটার একটা এক্স অ্যাক্সিস আছে, একটা ওয়াই অ্যাক্সিস আছে, তাই না? জি স্যার। ওয়াই অ্যাক্সিসে হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট আমার এখানে হচ্ছে 170। আমি সেই জন্য গ্রাফ পেপারে ওইটা 0 থেকে 180 পর্যন্ত ক্যালকুলেশন করে নিলাম, 10 ডিফারেন্স, ঠিক আছে? আর হরাইজন্টাল অ্যাক্সিসটা হচ্ছে ক্লাস, এটা হচ্ছে উইকলি ওয়েজেস সবচেয়ে কম হচ্ছে 180 পাউন্ড, আর সবচেয়ে বেশি আছে 210 পাউন্ড, এবং গ্যাপ গুলো আছে 5 করে। সেই জন্য আমি 0 সোজা আমি 180 লিখেছি, তারপরে 5 করে 210 পর্যন্ত চলে গেছি, ঠিক আছে? ক্লিয়ার তো? জি স্যার ক্লিয়ার। আচ্ছা এখন এই যে প্রথম ক্লাসটা দেখেন, এর হাই উপরে আছে 185, এর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে 41। এই পয়েন্টটা বসানো ওখানে দেখেন, 185 থেকে উপরের দিকে চলে যান, যাই 41 এর জায়গায় যে থেমে ওখানে একটা ডট দেন। বুঝছি স্যার। এইভাবে প্রত্যেকটা আপনি ওই পয়েন্ট গুলো যোগ করে দিলেন, লাস্টে আসবে যে আপনি তাহলে এখান থেকে মিডিয়ান বের করবেন কিভাবে। এটাই স্যার, এটা বুঝেছেন। বোঝা গেছে? মিডিয়ানটা কিভাবে বের করবো স্যার? হ্যাঁ মিডিয়ানটা 85 বরাবর 190 এর আগে দিয়ে যেটা অ্যারো চিহ্ন করে চাপ বাইর করলাম, এটা কিভাবে বের করবো স্যার? মিডিয়ানটা আপনি 85 পেলেন কোথায়? ওই যে বাঁ পাশে ওয়াই অ্যাক্সিসে দেখেন 85 লেখা। জি স্যার। এইটা পেলেন কোথায়? এইটা হচ্ছে ওই যে এন বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির সর্বোচ্চ যেটা যোগফল সেইটার অর্ধেক। মিডিয়ান মানেই তো অর্ধেক, মিডিয়ান মানেই মাঝামাঝি। ও স্যার তাহলে 170 কে 2 দিয়ে ভাগ দিলে 85 হয় না? জি ওই 85 ওইটা, ওই পয়েন্টটা ওয়াই অ্যাক্সিসের উপরে আইডেন্টিফাই করে আপনি হরাইজন্টালি ডান দিকে ওই কার্ভ পর্যন্ত যেয়ে থামেন, যেখানে ইন্টারসেক্ট করছে। হ্যাঁ কার্ভ থেকে আবার নিচের দিকে সোজাসুজি নেমে এসে দেখেন এক্স অ্যাক্সিস কে যেখানে ইন্টারসেক্ট করছে ওই পয়েন্টটাই হবে আপনার মিডিয়ান ওয়েজ। ক্লিয়ার স্যার এখন? জি স্যার ক্লিয়ার। এরপরে এই যে ওই একই অঙ্ক ফর্মুলা দিয়ে যদি করি তাহলে এইভাবে, এইটা বোঝা গেল? এই 5 হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল আই এর মান, তারপরে আপনি সিম্পলিফাই করেন, করলে আসছে কত? এই যে এটা 188.86। যদি যেমন আমি যে প্র্যাকটিসটা করতাম, এই যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা মনে থাকতো ফটাফট, যদি বলতো যে গ্রাফিক্যাল মেথডে করো, তা আমি আগেই ক্যালকুলেটরে এটা ক্যালকুলেশন করে এইটা আগে ক্যালকুলেটরে বের করে নিতাম, নিয়ে ওই এক্স অ্যাক্সিসে যেখানে ইন্টারসেক্ট করলে ওখানে লিখে দিতাম এইটা। বুঝতে পারছেন? তাইলে আর ভুল থাকলো না। এখন প্রশ্ন আসতে পারে যে আপনি একেবারে চোখ দিয়ে এত অ্যাকুরেট কিভাবে দেখলেন, এটা একটা প্রশ্ন বটে। তার মানে টিচার ঠিকই বোঝে যে আমি ওখানে ওই কাজ করছি। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, আমরা এখন এই যাই, তারপর এটা কি আছে দেখি। এই অঙ্কটা হচ্ছে আপনাদের টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং 4।
4.3.4 স্যার। হ্যাঁ, আপনাদের বই তো অন্যরকম প্রেজেন্টেশন। 4.3.4 জি স্যার, পেজ নাম্বার 134 লাস্টের দিকে। আচ্ছা, আমার এখানে 106 চ্যাপ্টার আলাদা আছে। আচ্ছা, এখানে আরেকটা আছে, আমি ওইটাও একটু বের করি না, বইতে কি আছে, বই কি বলছে? স্যার 134 চলে যান স্যার, পেজ 134। এই যে এটার পরে আছে না? ও আচ্ছা, আপনাদের তো এখান থেকেই, আমারও মাথা খারাপ হয়ে গেছে, এই এখান থেকেই তো স্যার আমি এখান থেকে দেখেই বলতেছিলাম স্যার। হ্যাঁ, এই যে 85 থেকে এখানে গিয়ে নিচের দিকে এখানে আসবেন, এই যে পয়েন্টটাই টাচ করলো বা ইন্টারসেক্ট করলো, এইটাই হচ্ছে 188.86। ঠিক আছে, ওকে। এখন আমরা এইটাতে যাব। এই অঙ্কটা আপনারা দেখেন, আমাদের টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং, এটা অবশ্যই এখানে আপনাদের বইতে এক্সাম্পল হিসাবে আছে নাকি? আপনাদের কাছে যে বই আছে? জি স্যার, বই আছে। হ্যাঁ, কিন্তু আমার কাছে বইয়ের যে ফটোকপি আছে সেটা আবার টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং হিসাবে আছে। জি স্যার, আমার এখানেও সেম। টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং 4 স্যার। আচ্ছা, হ্যাঁ 4। এইটা হচ্ছে এখানে এরা গ্রাফিক্যাল মেথডে করছে, ওই একই সিস্টেম। দেখেন, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 4 থেকে শুরু করে 22, 4 আর 6 10 আর 5 15 আর 4 19 আর 3 22, এই যে সব, এই যে 4 10 15 19 22। এখন এইটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিসে যাবে, 0 থেকে শুরু করে 22 পর্যন্ত, কেউ 25 পর্যন্ত, কেউ 30 পর্যন্ত ইচ্ছা মতো দিতে পারেন। 22 এর চেয়ে বেশি হইলে, 22 এর সমান অথবা বেশি হইলে হলো। আমি 0 থেকে এখানে বইতে 30 পর্যন্ত দিতেছি, ঠিক আছে। আর এখানে সবচেয়ে কম হলো 350, সবচেয়ে বেশি হলো 400। এই যে 350 থেকে শুরু করে 400 পর্যন্ত দিলাম। এখন আসেন আপনি, যে এখানে হলো উপরে আছে 360, 360 এর করেসপন্ডিং ভ্যালু হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 4। তাহলে দেখেন 360, এই যে 4, এই পয়েন্টটা আইডেন্টিফাই করলো। 370 এ 10, এই যে 370 এ এই পয়েন্টটা, 380 তে 15, এই যে এই পয়েন্টটা পেলাম, 390 তে 19, এই পয়েন্টটা পেলাম। সব গ্রাফ পেপার থেকে, গ্রাফ পেপারে যেহেতু ওই যে মানে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চির ভিতরে 10 বাই 10 ঘর থাকে, ওখানে কিন্তু গুনে গুনে 1 2 3 4 গুনে এই পয়েন্ট গুলো লোকেট করা খুব সহজ। তারপরে 400 সোজা 22, যে এইটা করলাম, এখন পয়েন্ট গুলো স্ট্রেট লাইন দিয়ে এরকম ক্রমান্বয়ে যোগ করে দিলাম। যোগ করে দিলে এখন আমার এখানে আছে কত? 22, এর অর্ধেক কত? 11। চলে যান এই যে 11 এখানে, 11 থেকে হরাইজন্টালি ডান দিকে চলে আসেন এই গ্রাফ পর্যন্ত, সেখান থেকে আবার ভার্টিক্যালি নিচেই এক্স অ্যাক্সিস পর্যন্ত নামেন। এইটা কত আছে? যেমন এটা এখানে গ্রাফ পেপার কিন্তু আপনাকে একদম ক্লিয়ার পিকচারটা দেবে, দেখবেন যে আপনি নিজে সরাসরি বলে দিতে পারছেন এটা 372। ঠিক আছে, এইটা হলো গ্রাফিক্যাল মেথড, আপনাদের বইতে যেটা করে দেওয়া আছে। এখন আসেন আমি কি করছি সেটা একটু দেখি। এই যে এইটা নাকি না, এটা করি নাই মানে, আচ্ছা এইটাকে ফর্মুলা দিয়ে করতে পারবেন না এর আগেরটার মতো? পারবো স্যার। স্যার এখানে একটা খুব সহজ এক্সট্রা করে ফেলতে হবে। এই যে এই ফর্মুলা, ওখানে যেরকম ক্লাস আছে এরকম ক্লাস, এরকম এফ আছে, আপনি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করবেন 4 থেকে 22 পর্যন্ত করে, তারপরে এখানে বসাবেন যে তাহলে ওইটা আসছে কোত্থেকে আমার। এখানে মিডিয়ান ক্লাস কোনটা, যেহেতু এখানে 22 ছিল তাই না, তার অর্ধেক হচ্ছে 11। 11 কোন জায়গায় আছে? এই 5 এর ভিতরে আছে, 6 আর 4 10, এই যে 11 এখানে আছে। তাহলে 11 যদি এখানে থাকে তাহলে আমার মিডিয়ান ক্লাস কিন্তু এইটাই, তাই না? জি স্যার। মিডিয়ান ক্লাস এইটা, মিডিয়ান ক্লাস যদি এইটা হয় তাহলে আপনারা খাতায়ও লিখতে পারেন যে 370 প্লাস, এবার প্লাস, হ্যাঁ নিচেই লেখেন 5, ওই যে এফ এর মান হচ্ছে 5, আর উপরে যান n/2, n মানে 22, 22/2 মাইনাস 22/2 মাইনাস পিসিআর মানে হচ্ছে এইটার আগে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 6 আর 4 10, পিসিআর এর মান হচ্ছে 10। মাঝখানে আই এর মান কত? 60 থেকে 70, আই এর মান হলো 10। তাহলে এবার সিম্পলিফাই করেন, কত আসে? তার নিচে এফ কত হবে? নিচে এফ 5, হ্যাঁ ফ্রিকোয়েন্সি 5 স্যার। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি 5। হ্যাঁ জি স্যার। তার মানে উপরে আছে 22 এর অর্ধেক 11,
তার থেকে মাইনাস হবে 10, থাকলো 1 ডিভাইডেড বাই 5, এটা 372 আসছে স্যার। 0.2 ইনটু হচ্ছে 10, এটা হচ্ছে 2, আর এইটার লোয়ার লিমিট হচ্ছে 370, তাহলে যোগ 370 হচ্ছে 372, তাই না? জি স্যার। বইতে কত আছে এই দেখেন, ঠিক আছে? স্যার তো এটা সলিউশন দেখছি না। কোন সলিউশন? এই যে টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং 4 হ্যাঁ, এইটা সলিউশন বইতে নাই তো স্যার। বইতে আছে। সলিউশন আছে, শেষের দিকে আছে। বইতে সব সলিউশন আছে শেষের দিকে। এইটা আছে বইতে, যেটা আছে সেটা হলো এইটা, এই যে আপনারা এখন যেটা দেখছেন। জি স্যার, ওইটা গ্রাফিক্যালি করা আছে। কোন বইতে এক্সাম্পল হিসাবে এখানেই করে দেওয়া আছে, যেমন আমি যেটা দেখাচ্ছি এইটা, আর আমার হাতে যেটা আছে পুরানা বইয়ের ফটোকপি, সেটাই টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং 4, আর শেষের দিকে আছে ওই অ্যানসারে যে এইটা। আর আমি আপনাদেরকে মুখে যেটা বললাম, বুঝতে পারছেন তো? জি স্যার। মুখে যেটা বললাম ওইটা হলো ফর্মুলা ইউজ করে। কোন ফর্মুলা? এই যে এই ফর্মুলা। এখানে এল এর মান কত? 370, এন এর মান হবে 22, পিসিএফ হবে 10, এফ এর মান হবে 5, আই এর মান 10। এখানে ডিফারেন্স কত ছিল? 10 ছিল। হ্যাঁ, তাহলে আই এর মান হবে 10। এটা সিম্পলিফাই করেন 172 হবে, 1 না 372 হবে। জি স্যার। হ্যাঁ, 372। তাহলে আপনারা গ্রাফিক্যাল, যদি কোনো মেথড না বলে গ্রাফিক্যালে গেলে সময় যাবে বেশি, আবার একটু কষ্টকর মনে হবে যে পেন্সিল নাও, স্কেল নাও, গ্রাফ পেপার নাও, তার থেকে ফর্মুলা বসাই দিয়ে করে দেবেন, অঙ্ক শেষ। তাহলে আমাদের মিডিয়ান এই পর্যন্তই। এরপরে মোড। মিডিয়ানে কারো কোনো সমস্যা নাই তো? না স্যার। ওকে, মোড। মোডের ডেফিনেশন কি আছে? দি মোড ইজ দ্য ভ্যালু দ্যাট অকার্স উইথ দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ইন এ ডাটা সেট। এইটা হচ্ছে গ্রুপ ডাটার ক্ষেত্রে। আনগ্রুপ ডাটার ক্ষেত্রে মোড কিভাবে বের করে? আনগ্রুপ ডাটার ক্ষেত্রে তো দেওয়া থাকবে অনেকগুলা ডেটা, মনে করেন তার ভিতরে যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে সেইটাই হচ্ছে মোড। সেইটাই হচ্ছে মোড। যেমন ওই যে আপনাদের এর আগে একটা অঙ্ক কোন চ্যাপ্টারের জন্য করিয়েছিলাম, ওই যে একটা পিস ওয়ার্ক কত মিনিট করে লাগে এক একটা কাজ করতে, খেয়াল আছে? ওইটার ভিতরে যদি আমি বলতাম যে 30টা ফিগার আছে, 30টা ফিগারের ভিতর দেখেন তো যে একই মানের সবচেয়ে বেশি কোনটা আছে। আপনারা মনে করলেন যে ওইটা পেলেন 31 আছে 3টা, 30 আছে 2টা, তাহলে হাইয়েস্ট আছে সবচেয়ে বেশি কোনটা? 31, তাহলে 31ই মোড হবে। এটা জাস্ট একটা এক্সাম্পল। কিন্তু গ্রুপ ডাটার ক্ষেত্রে কি করব আমরা সেটা দেখবো। এখানে দুটো অঙ্ক আছে। এই অঙ্কটা আপনাদের বইতে আছে, দেখেন ইলাস্ট্রেশন বা এক্সাম্পল 6, প্রথম এক্সাম্পলটা মোডের। এখানে 4.4.1। হ্যাঁ, এখানে 4.4.1। আচ্ছা, এটা হচ্ছে পেজ 135। যে বইটা আছে এখানে তাই আছে হয়তো। এই যে মোড 441, তাই না? তা এখানে এ নাম্বার বলছে দি মোড ইজ দ্য ভ্যালু উইথ দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা এতে একটু যাই। এই যে এখানে দেখেন এই যে ফ্রিকোয়েন্সি, ওই যে আমরা যেটা ডেফিনেশনটা দিলাম, খেয়াল আছে? এই যে দি মোড ইজ দ্য ভ্যালু দ্যাট অকার্স উইথ দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি কার? 1 এর, তাই না? তাহলে মোড হবে 1। এই অঙ্কটার ক্ষেত্রে মোড হবে 1। এক কথায় অঙ্ক শেষ। এইটার ক্ষেত্রে কি হবে? এইটার ক্ষেত্রে হচ্ছে বিষয়টা যে এইটার ক্ষেত্রে তাহলে কি করব? এইটার ক্ষেত্রে আপনাদের বইতে যেটা দেশে গ্রাফিক্যাল মেথডটা, আর আমি এখানে স্লাইডে দেখাইছি একটা ফর্মুলা। এই ফর্মুলাটা কি আপনারা পেয়েছেন?
আপনাদেরকে ইনস্টিটিউট থেকে যে কাগজপত্র বা সফট কপি পাঠাইছে ওখানে এটা আছে না? জি স্যার আছে। হ্যাঁ, তাই এইটা হচ্ছে মোডের ফর্মুলা। আর মিডিয়ানের ফর্মুলাটা একটু মনে করার চেষ্টা করেন যে ওইটা কিরকম আর এইটা কিরকম। ওখানেও এল আছে, এখানেও এল আছে, ওখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, উপরে আর নিচে ডিফারেন্স, লাস্টে আবার গুণ আই দুইটারই আছে। ঠিক আছে? এই চিহ্নটার নাম কি? আচ্ছা, এইটা আমি একটু পরে যাই, আপনাদের আগে বইটা একটু বুঝিয়ে নিই। Okay, sir. এই এখানে আমরা মিডিয়ানে দেখে আসলাম যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হয় মিডিয়ানে। কারণ হচ্ছে যে ওখানকার ফিলোসফি আলাদা। ওখানে বলা হয়েছে যে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাইতে হবে যদি আনগ্রুপ হয়, তার মাঝামাঝি। ওখানে যেহেতু মাঝামাঝি, তাহলে মাঝামাঝি বের করতে হলে টোটাল দরকার আছে, নাহলে মাঝামাঝি কত বুঝবো কি করে। এই জন্যই ওখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির দরকার আছে। আর এখানে দেখবেন সবচেয়ে বড় কে, যেহেতু আমরা মোড বলছি, সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি যেখানে আছে মোড আছে। যেমন এখানে কিন্তু সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি কত? 57। তাহলে 57 এই জায়গায় যে ক্লাসটা পাইলাম 185 থেকে 190, এর ভিতর তো কন্টিনিউয়াস ভেরিয়েবল, এর ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ পয়েন্ট আবিষ্কার করা যায়। তাহলে আমার মোডাল কোনটা হবে? এইটার জন্য 57 আমাকে ফার্স্ট হচ্ছে ওই ফর্মুলায় আমরা পরে যাচ্ছি, গ্রাফিক্যাল মেথডে কিভাবে করব সেইটা দেখেন। নিচে এক্স অ্যাক্সিস বরাবর যেটা লেখা আছে এটা মিডিয়ানে যা ছিল এখানেও তাই, ওই 150, 80, 85, 90, 95 এইভাবে সব ওখানে ক্লাস অনুযায়ী ওইটা এক্স অ্যাক্সিস বরাবর সাজাতে হবে। এখন ওয়াই অ্যাক্সিসটা দেখেন, ওয়াই অ্যাক্সিসটা মিডিয়ানে ছিল হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এখানে কিন্তু শুধু ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ এমপ্লয়িজ, এই যে নাম্বার অফ এমপ্লয়িজ, এইটা সবচেয়ে ছোট আছে 7, সবচেয়ে বড় আছে 57। তাহলে যেহেতু 57 আছে, এটা করলো কি 60 পর্যন্ত নিল। আপনি যদি 70 নেন তাতেও সমস্যা নেই, কিন্তু গ্রাফ পেপারে 0, 10, 20, 30, 40, 50, 60 পর্যন্ত গেলেই হবে। 60 আমার 57-এর উপরে তো যাওয়া লাগবে না। এখন যেটা করতে হবে যে 185, 185, 180, তাহলে 180 থেকে 85 এর ফ্রিকোয়েন্সি আছে 41। তাহলে 180 থেকে 185 এই জায়গাটায় 41 হাইটের একটা কলাম আঁকবেন, একটা রেক্টাঙ্গেল আঁকবেন। বোঝা যায়? এইটা বোঝা যায়। তারপরে 85 থেকে 90 57 হাইট দেবেন। এই যে 85 থেকে 90 এটা 57 হাইট দেবেন, কিন্তু এখানে কিন্তু এটা কমন দাগ হবে। এই যে আগে যে আপনি 41 পর্যন্ত করছেন, এইটা বাড়ায় 57 পর্যন্ত চলে যেতে হবে। ঠিক আছে? এই যে 57, 190, তারপরে 190 থেকে 195, 27, এই যে 190 থেকে 195, 95 বেসিক্যালি হিস্টোগ্রাম আর কি। হ্যাঁ হ্যাঁ বেসিক্যালি হিস্টোগ্রাম লাগবে। হ্যাঁ, হিস্টোগ্রাম, কিন্তু আমরা ওইটা টার্মটা আমি কিন্তু উচ্চারণ করি নাই। হ্যাঁ, যাই হোক, আপনি ওই যেভাবে বোঝেন সমস্যা নেই। এটা 27 থেকে এইদিকে এসে এই যে এখানে যে বড় দাগ আছে 57, এর যেখানে 27 সেই পর্যন্ত এসে এটা টাচ করলো। আবার 195 থেকে 200, আসলে এর পরের গুলো আর লাগে না। তবে বলা যায় না, এখানে 57 আছে, যদি এই জায়গায় 60 থাকতো তখন কিন্তু আবার এখানে আরেকটা আসতো, তাই না? তখন দেখা গেল যে এইগুলো কাজে লাগবে না, ওইটাই কাজে লাগবে, যেহেতু ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যেটা সেইটাই আমার মডেল ক্লাস রিপ্রেজেন্ট করে। এইভাবে আঁকার পরে আপনি গ্রাফিক্যাল মেথডে যেটা করবেন, এই যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যেটা আপনার মোড বের করতে হলে এর আগেরটার পরেরটা লাগবে কাজে। মিডিয়ানের ক্ষেত্রেও তাই, মিডিয়ানও আপনি আগেরটা ধরে করতে পারেন অথবা পরেরটা ধরে করতে পারেন। আর এখানে হচ্ছে আগেরটা এবং পরেরটা ধরে করতে হবে, অথবা না, মানে 41ও কাজে লাগবে, 27ও কাজে লাগবে। খেয়াল থাকবে?
জি স্যার। এটা কিভাবে কাজে লাগাবো গ্রাফিক্যালি? সেটা হচ্ছে দেখেন, এই যে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি যেটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 57, এর প্রতিবেশী কে 57 আর একটা হলো 27। তাহলে এই যে 57 যেখানে টাচ করলো আর 27 যেখানে টাচ করলো, এই দুই জায়গা থেকে বিপরীত কর্নার পর্যন্ত দুটো স্ট্রেট লাইন আঁকবেন। এই স্ট্রেট লাইন দুটো যে বিন্দুতে ছেদ করবে সেখান থেকে সোজা নিচে চলে আসবেন এক্স বরাবর। এইখানে যে পয়েন্টে টাচ করবে এইটাই হচ্ছে আপনার মোড। এখন মোডটা কত? ধরেন যে এটা 85, এটা হলো 90, আমার মনে হচ্ছে 87। এখানে বলা আছে এই যে 186.60 এটা বলছে, তার মানে 187 কাছে। আপনি গ্রাফ পেপার হইলে পরে দেখবেন যে আসলে 87 না, আর একটু বাঁয়ে পড়ছে আর কি। বলেন তো এবার গ্রাফিক্যাল মেথডে বুঝতে কারোর সমস্যা আছে কিনা? হ্যালো স্যার, এখানে মোডে এটা যে বারবার ঘুরতেছে মানে ফ্রিকোয়েন্সিটা বেশি, কেমনে বোঝাচ্ছে গ্রাফে এটা কিভাবে কি রিপ্রেজেন্ট করতেছে স্যার? কিভাবে রিপ্রেজেন্ট করতেছে স্যার? হ্যাঁ আবার বলেন তো। না, গ্রাফিক্যালি যে বোঝাচ্ছে যে আমি মোড বলতে কি বোঝাচ্ছে, যেটা মানে বেশি হচ্ছে, যেটা রেটটা বেশি। হ্যাঁ, মোড হচ্ছে পূর্বক। মনে করেন যে আপনাদের অফিসে 50 জন এমপ্লয়ি আছে, ওখানে বিভিন্ন জন বিভিন্ন বেতন পায়। কেউ পাচ্ছে হয়তো মনে করেন 50,000, কেউ 30,000, কেউ 20,000 এইরকম। এখন আমি যদি বলি যে কোন অ্যামাউন্ট সবচেয়ে বেশি লোক বেতন পায়, সেইটাই হচ্ছে মোডাল অ্যামাউন্ট। মনে করেন যে 30,000 আছে, এইরকম আছে হয়তো 7 জন, এর এই 7 জন 30,000 করে বেতন পায়। আর বাকি যে অ্যামাউন্টের বেতন, এগুলো কখনোই একত্রিত করলে 7 জন হবে না। বোঝা যাচ্ছে আমার কথাটা? গ্রাফে যদি এটা আমি এটা বরাবর টানি, তাহলে 45-এর উপরে বা কাছাকাছি কিছু একটা জায়গায় সেট করতেছে জিনিসটা, তাহলে কি আমি বলবো যে 45 জন বেশি সবচেয়ে বেশি পাই এরকম? কারণ গ্রাফে ইন্টারসেক্ট করতে 45 নাম্বার 41 জনের বেতন হচ্ছে 180 থেকে 185 পাউন্ড। 57 জনের বেতন 185 থেকে 190 পাউন্ড। এইটা বোঝাচ্ছে। তাহলে এই যে যেহেতু 57 হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার, এইটাই হচ্ছে মোডাল ক্লাস। এখন মোডাল ক্লাস হচ্ছে আমার মোডাল অ্যামাউন্টটা বের করতে হবে, তাহলে একটা ফিগার বলতে হবে, এই রেঞ্জ বললে হবে না। তাহলে এই যে 57, এই 57-র ভিতরে কোন লোকেশনটা ইন্ডিকেট করে যে দ্যাট ইজ দ্য মোডাল পয়েন্ট, সেটা বের করার এই যে এই পয়েন্টটা ইন্ডিকেট করছে যে দিস ইজ দ্য মোডাল পয়েন্ট। আপনি এখানে কিন্তু যদি বাঁ দিকে যান গ্রাফ পেপারে, তাহলে কিন্তু এই জায়গায় ফ্রিকোয়েন্সিটাও পেয়ে যাবেন একটা। সেটা কিন্তু অবশ্যই দেখবেন, এই যে দেখেন 50-এর চেয়েও কম কিন্তু। তাহলে ফ্রিকোয়েন্সিটা আমাদের অ্যানসার স্যার। হ্যাঁ, এবং ওই যে ফ্রিকোয়েন্সি যেটা 50-এর চেয়ে কম, মনে করেন যে এটা কত 48 হলো, তাহলে 48 জন হচ্ছে এই যে এই বেতনটা পায় এবং এইটাই হাইয়েস্ট নাম্বার 48 আর এই যে এত ওয়েভ। তাহলে মোডাল হচ্ছে ওই 186.60 পাউন্ড। ওকে স্যার, নাম্বার অফ এমপ্লয়ি করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি যদি বলে গ্রাফ পেপার থেকে এই বাঁ দিকে চলে যাবেন যেখানে যে থাকে, ঠিক আছে? এখন আসেন এইটাই একটু দেখেন, এই যে এই কয়টা একটু পড়ার চেষ্টা করেন তো বোঝেন কিনা। যে এই যে সাইনটা, এটা কিসের সাইন? ডেল্টা। ডেল্টা, ক্যাপিটাল ডেল্টা। ত্রিভুজ বলেন না ডেল্টা, আর ছোট হাতের ডেল্টা তো জানা আছে নিশ্চয়ই। এটা হলো বড় হাতের, এই যে ইংরেজিতে যেরকম ছোট হাতের আছে বড় হাতের আছে, গ্রিকেও এরকম আছে। তো এইটা হলো ডেল্টা, ডেল্টা 1 আর নিচে হলো ডেল্টা 1 প্লাস ডেল্টা 2। এখন ডেল্টা 1 কি আর ডেল্টা 2 কি? এল তো আমরা জানি যে লোয়ার লিমিট অফ দ্য মডাল ক্লাস, আই ইজ দ্য ক্লাস ইন্টারভ্যাল। So what is delta 1 and delta 2? Delta 1 বলছে the difference between the frequency of the modal class and the frequency of the pre-modal class. Pre-modal এর আগে ছিল না preceding cumulative frequency, preceding pre একই, pre যেখানে আছে সেইটাই মনে করেন যে pre-liberation মানে স্বাধীনতার আগে, এই pre, আর post হচ্ছে পরে, post। এখানে দেখেন delta 2 বলছে কি the difference between the frequency of the modal class and the frequency of the post modal class। তার মানে কি দাঁড়াচ্ছে, আমরা যদি delta 1 বের করতে যাই, তাহলে এই modal class হচ্ছে 57
এই মডাল ক্লাস 85 90 এর করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি 57, প্রি মডাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 41, পোস্ট মডাল ফ্রিকোয়েন্সি 27। তাহলে ডেল্টা 1 কোনটা হবে? ডেল্টা 1 হবে 57 মাইনাস 41 আর ডেল্টা 2 57 মাইনাস 27। বোঝা যায়? জি স্যার। এই গ্রাফের দিকে তাকান, এই টপ হচ্ছে 57 তাই না, আর এইটা হচ্ছে কত? 41। এই যে ছোট ডিসটেন্সটা এইটুকুই হচ্ছে 57 মাইনাস 41, তাই না? জি স্যার। এইটাই হচ্ছে ডেল্টা 1, আর এইটা কত? 57 মাইনাস 27, এইটা হচ্ছে ডেল্টা 2। জি স্যার। বোঝা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই তো তাহলে বোঝা হয়ে গেছে। তাহলে এই ডেল্টা 1 কে ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 দিয়ে ভাগ করা হয়। এটা আসলে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কিন্তু আসলো এইটা থেকে, এখানকার জ্যামিতি থেকেই আসলো। এই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 নিচেই যাবে আর উপরে যাবে এই ডেল্টা 1। কেন উপরে ডেল্টা 1 যাবে? উপরে তো ডেল্টা 2 দিতে পারতাম, সেটা দিয়েও অঙ্কটা করা যায়, কিন্তু সেক্ষেত্রে প্লাস হবে না, মাইনাস হবে। কোনটার সাথে কোনটা মাইনাস ওইটা আর আমি যাচ্ছি না। আর এখানে হয়েছে কি, এই যে এইটাকে উপরে দিলাম মানে হচ্ছে এই যে ডিসটেন্স টুকু, অর্থাৎ 185 থেকে এই যে এই ডিসটেন্সটা, এইটা বের করার জন্যই এইটাকে উপরে রাখা হয়েছে। আর যদি এইটা বের করতাম তাহলে উপরে রাখতাম ডেল্টা 2, সেই ক্ষেত্রে কিন্তু 190 থেকে আবার এটা বাদ দিয়ে এই পয়েন্টটা বের করতে হতো। বোঝা যায়? সবার বোঝার দরকার, শুধু এই যে এটা দেখেন। তাহলে ডেল্টা 1 কি ডেল্টা 2 কি বুঝলেন? নিচেই একটা সূত্র আছে, এটা জাস্ট একটু মনে রাখেন। ছোট একটা অঙ্ক দিল যে মিডিয়ান আর মিন দিয়ে দিল, বললো মোড কত, অথবা মোড দিয়ে দিল, মিন দিয়ে দিল, মিডিয়ান কত, যে কোনো দুটো দিয়ে দিল আর একটা কত, তার ফর্মুলা এইটা। ভালো করে মনে রাখবেন, আমার নিজেরই কিন্তু মনে থাকে না। তবে আমার সুবিধা আছে যে আমি তো পরীক্ষা দেবো না, আমি যখন দরকার আবার দেখে নেব। আর আপনাদের তো মনে পরীক্ষা দিতে হবে, অতএব আপনাদের কিন্তু এটা মনে রাখতে হবে অন্তত পরীক্ষা পর্যন্ত। মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এটা মনে রাখার একটু সহজ নিয়ম বুঝাই দিই। আমরা এই যে স্লাইড গুলো পড়ছি, প্রথমে পড়েছি আমরা কি মিন, তারপরে মিডিয়ান, লাস্টে মোড, তাই না? তাহলে মিন ইনটু 2, তার আগে মাইনাস সাইন দেবেন, বা উল্টা ভাবে যান। মোড আমি লাস্টে যেটা করলাম মোড ইকুয়াল টু, এর আগে ছিল মিডিয়ান, ওইটা 3 গুণ বিয়োগ যাবে তার আগেরটা, অর্থাৎ মিনের 2 গুণ। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এখন ওই যে ফর্মুলা ব্যবহার করে আমরা দেখেন অঙ্কটা কিভাবে করলাম। দেখেন এই যে 57 মাইনাস 41 আর এই যে 57 মাইনাস 27। 57 মাইনাস 41 হচ্ছে ডেল্টা 1, 57 মাইনাস 41 ডেল্টা 1, 57 মাইনাস 27 ডেল্টা 2, এই দুটো যোগফল ইনটু i5, আর এই যে এল এর মান 185। এটা সিম্পলিফাই করলে আসছে কত? 186.74। আর আপনার বইতে অ্যানসার কত আছে? গ্রাফিক্যাল মেথডে 186.60। অবশ্যই আমি বলবো যে ম্যাথমেটিক্যাল যেটা বের হয়েছে এটা মোর অ্যাকুরেট। তবে ওইটাও লিখে দিলে 100% নাম্বারই পাবেন, সেটা 186.60 হোক, 186.50 হোক, যেটাই হোক, কারণ ওইটা যেহেতু চোখের আন্দাজের বিষয় আছে, অতএব একটু এদিক ওদিক হইলেও সমস্যা নেই। আপনি শুধু মেথডটা দেখবে যে আপনি বুঝছেন কিনা, অঙ্কটা বুঝে করছেন কিনা। স্যার এই ম্যাথমেটিক্যাল ফাংশন দিয়ে এটা করলে ফুল মার্কস পাওয়া যাবে তো? অবশ্যই ম্যাথমেটিক্স থেকে যদি আপনাকে বলে না দেয় যে গ্রাফিক্যাল মেথডে করতে হবে, দেখা গেল যে গ্রাফিক্যাল মেথডে করতে বললো, আপনি ম্যাথমেটিক্যাল অ্যান্সার করলেন, সেক্ষেত্রে কিন্তু 0, কিছু কনসিডারেশন নাই, নো কনসিডারেশন, কারণ আপনাকে যা করতে বলা হয়েছে তা তো করেন নাই। তাহলে মোটামুটি স্যার গ্রাফিক্যাল অ্যান্সার করে মোটামুটি কাছাকাছি একটা আনসার দিলে হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আর এটা একটু গ্রাফ পেপার গুলো আপনারা এখন একটু চর্চা করবেন। ওই বাজারে গ্রাফ এর খাতা ছোট চিকন একটা কিনে নেবেন 10-15 টাকা দিয়ে, ওর ভিতরে অনেকগুলো গ্রাফ পেজ থাকে, অনেক বাজারে অনেক ডায়েরিও আছে, ডায়েরির ভিতরে গ্রাফ পেপার আঁকা আছে, ওই ডায়েরির পাতা ছিঁড়েও করতে পারবেন। ওইটা করে ওই এইগুলো একটু প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে আর ওইটাকে তেমন কঠিন কিছু মনে হচ্ছে না। পরীক্ষার হলে আসলে সাথে সাথে গ্রাফ পেপারটা নিয়ে দেখবেন যে খুব অল্প সময় হয়ে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার স্যার। এই অঙ্কটা আবার কোনটা? এটা কোত্থেকে দিয়েছিলাম? অবশ্যই আপনাদের বইয়েরই কোথাও আছে হয়তো।
এখানে ওই যে আপনাদের পরের অঙ্কটাই 4.4.2 আপনাদের এই যে মেডিয়ান আন্ডারস্ট্যান্ডিং 5 স্যার হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং 5 টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং yes 5 এই অঙ্কটা এই তো এখানে কি एग्जांपल দিচ্ছে নাকি এইটা না জি স্যার এইটা তাহলে এই অঙ্কটা দেখেন কিভাবে এখানেও আমার মডেল ক্লাস কোনটা বলেন তো ডবল প্লেস 360 বাই 370 এখানে সবচেয়ে বড় কোনটা 6 না 6 জি স্যার তাহলে এটাই মডেল ক্লাস 360 তাহলে ওই একই সিস্টেমে এখানে 0 থেকে শুরু করে 6 আছে হাইয়েস্ট আপনি 7 8 পর্যন্ত বা 6 পর্যন্তই রাখেন এখানে 6 পর্যন্ত রেখে দিয়েছে 0 থেকে আর নিচেই হচ্ছে 350 থেকে শুরু করে 400 পর্যন্ত এই যে এখন ওইভাবে 350 থেকে 360 এর হাইট হবে 4 দেখেন 350 থেকে 60 এর হাইট হলো 4 360 থেকে 70 এর হাইট হবে 6 370 থেকে 80 এর হাইট হবে 5 এইভাবে সবগুলো আঁকলাম আঁকার পরে ওই যে যেটা সবচেয়ে উঁচু সেইটার এই আগের ক্লাসের টপের সাথে পরেরটার প্রো এই টপের সাথে এই আড়াআড়ি ক্রস চিহ্ন দেন দিলে যে বিন্দুটা পেলেন এটার দিকে নিচের দিকে চলে যান এইটা হলো পেয়ে গেলেন মোট 366.6 কেজি আর এইটার ম্যাথমেটিক্যাল সলিউশন হচ্ছে এইটা যেহেতু আমি জেনে গেছি যে দিস ইজ দা মডেল ক্লাস তাহলে মোড ইকুয়াল টু 360 প্লাস উপরে যাবে 6 মাইনাস 4 নিচেই যাবে 6 মাইনাস 4 এক ব্র্যাকেটে প্লাস 6 মাইনাস 5 আর এক ব্র্যাকেটে মাঝামাঝি ইনটু এর ডিফারেন্স হচ্ছে 10 এইটাই সিম্পলিফাই করলে অ্যানসারটা বের হবে সিম্পলিফাই করে এই যে অ্যানসার বের করা আছে 366.67 আর ওইটার কত আসছে 366.6 কাছাকাছি আছে হ্যাঁ সহজ না এগুলো জি স্যার কারো তাই করে মার্কস কত থাকবে স্যার মার্কস কত হ্যাঁ মার্কস কত থাকে এটাতে এরকম এগুলো বলা যায় না এগুলো ধরেন যে হয়তো 4 দিয়ে দিল বা 5ও দিতে পারে স্যার প্রতিবারই এরকম আসে না স্যার এগুলো হ্যাঁ মানে সবসময় এটা আছে এইটা মিন মিডিয়ার মধ্যে অঙ্ক থাকবে তবে ঠিক এইভাবে শুধু মোড নির্ণয় করতে বলে না হয়তো এই অঙ্কটাই দিয়ে বলবে যে মিন মোড এন্ড মিডিয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সবকিছু এই একসঙ্গে দিয়ে দিতে পারে তো এক্ষেত্রে দেখা যেতে হবে হয়তো 7 বা 8 নম্বর আছে প্রত্যেকটার জন্য 2 করে দিয়ে দিল জি স্যার এইরকম সাধারণত থাকে যেমন এই অঙ্কটাই মিন কিভাবে বের করতে হয় আপনারা জানেন মিডিয়ান কিভাবে বের করতে হয় জানেন মোড কিভাবে বের করতে হয় জানেন এরপরে আসবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করতে হয় সেটাও জানবেন তা এইটাই তা আমরা তিনটে জিনিস এ পর্যন্ত শিখলাম একটা হচ্ছে মিন আর একটা হচ্ছে মিডিয়ান আর একটা হচ্ছে মোড এখন এইগুলার ডিফারেন্সটা কোথায় বা আসলে কেন বের করি মিন কি জিনিস ওখানে আপনাদের মিডিয়ান বলতে কি বোঝায় মোড বলতে কি বোঝায় আমরা দেখলাম এখন এইগুলোর একটা কম্পারিজন এইটাও মনে হয় আপনাদের ইসে আছে মনে হয় দেওয়া আছে নাকি এইটা দেখেন একটু উল্টা ভাবে সাজাইছে আচ্ছা এখানে তাকিয়ে আপনারা বলেন তো যে ওই ছোট্ট ফর্মুলাটা কি ছিল মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 3 মিডিয়ান মাইনাস 2 মিন তাই না এই তো মুখস্থ হয়ে গেছে এখন দেখেন মোড মিন এন্ড মিডিয়ান এই জায়গাটাই মিনের ব্যাপারে বলছে যে মোস্ট ইজিলি কমিউনিকেটেড গড়ে এত এটা সবাই বোঝে টেকস অ্যাকাউন্ট অফ অল দি ডেটা প্রত্যেকটা ফিগারকে সে কাজে লাগায় মোস্ট রিপ্রেজেন্টেটিভ এভারেজ এইটাই সবচেয়ে বহুল ব্যবহৃত এবং বহুল মানে রিপ্রেজেন্টেটিভ এই জন্য বলা হচ্ছে যেহেতু সে সবগুলা ফিগারকে কাজে লাগায় মিন মোডের ক্ষেত্রে কি হয় মোড কিন্তু দেখা যায় সবচেয়ে বেশি সংখ্যক যে ফিগার আছে শুধু সেই কয়টাকেই কাজে লাগায় ওই ছোটগুলোর কোনো দাম নেই তাহলে রেন্ডার্স অনলি এ জেনারেল ডেসক্রিপশন অফ ওয়ান ফিচার অফ দ্য ডিস্ট্রিবিউশন and a relatively unimportant average দেখেন ইম্পর্টেন্ট না আনইম্পর্টেন্ট এভারেজ এইটা হচ্ছে মোড মিডিয়ানের ক্ষেত্রে বলছে
আনএফেক্টেড বাই আউটলায়ার্স এর কারণ হচ্ছে মিনের ক্ষেত্রে কি হয়, এই যে বললাম না যে এক ধরনের ফিগার আসতে আসতে ওর ভিতর হঠাৎ একটা ফিগার যেটা খুব ছোট অথবা খুব বড়, এই খুব ছোট বা খুব বড় ফিগারকে বলা হচ্ছে আউটলায়ার্স। আর একটা টার্ম যেন কি ইউজ করেছিলাম গতদিন, তা ওইটা আবার মিডিয়ানের ক্ষেত্রে এর কোনো ইফেক্ট নাই। কারণটা কি? কারণ মিডিয়ান তো আমি মাঝের ফিগারটা দিই, সুতরাং ওর এক্সট্রিম ফিগার এক্সট্রিম ভ্যালু কত হলো ওইটা আমার কোনো মাথা ব্যথা নাই, ওইটা এখানে কোনো ইনফ্লুয়েন্স করার সুযোগ নাই। There are some circumstances median might be more appropriate than the mean. Generally, the best average for open-ended group distribution. Open-ended group distribution এর জন্য this is the best. Why? কারণ open-ended হইলে তো হয় শেষের টার্মটা কত জানি না অথবা প্রথম টার্মটা কত আমরা সেটা জানি না, কিন্তু মিডিয়ান বের করতে গেলে এই দুটো টার্ম আমার কোনো কাজেই লাগে না, আমি থাকি মাঝামাঝি। সেই জন্য বলছে যে ওপেন এন্ডেড এর ক্ষেত্রে মিডিয়ানই হচ্ছে বেস্ট এভারেজ আমরা বলতে পারি। यस স্যার মানে শুরুর লিমিট বা পরের লিমিট না জানলে স্যার মাঝখানে বের করব কেমনে, কোনটা মাঝখানে? হ্যাঁ স্যার না, এইটা তো মানে ভ্যালুর কথা বলতেছেন নাকি? আমি তো মিডিয়ানটা চিহ্নিত করব ফ্রিকোয়েন্সি, তাই না? টোটাল ফ্রিকোয়েন্সি কত তার অর্ধেক পজিশন। ও হ্যাঁ, আচ্ছা এই অর্ধেকটা তো আর ওই দুই কর্নারের দুটো ওপেন ক্লাস আসছে না, জি স্যার বুঝছি। তাই না? তাহলে আমরা দেখলাম যে কিভাবে মোড, মিডিয়ান এন্ড মিন। তাহলে এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? যা পড়ালাম কারোর বুঝতে কোনো সমস্যা আছে কিনা? আরেকটু শর্টলি আরেকবার বলতে দিতেন স্যার, হ্যাঁ স্যার কম্পারিজনটা যদি আরেকবার বুঝে দিতেন স্যার। কম্প্যারিজন দেখেন, আপনার এইটুকু তো বুঝতে পারেন যে মিন হচ্ছে বের করা সহজ এই দুটো তুলনায়। জি স্যার। আচ্ছা, মিন যে সবগুলা ডাটাকে যোগ করে তারপরে 2 দিয়ে ভাগ করে, এটাও ঠিক? ঠিক স্যার। তাহলে অল দা ডাটা কনসিডারেশন। এবং মিনটাই বলতে আমরা যে দৈনন্দিন জীবনে গড় বলতে এই মিনটাকেই বেশি বুঝি, এটাও ঠিক? ঠিক স্যার। ব্যাস, মাঝখানে বলা আছে। মোড কোনটা? শুধুমাত্র সংখ্যায় যেটা বেশি ওই ডেটাগুলোকেই কনসিডার করে, বাকিগুলোকে করে না, ঠিক? ঠিক স্যার। এটাই হচ্ছে মাত্র একটা ফিচার, ওয়ান ফিচার অফ দা ডিস্ট্রিবিউশন, মাত্র একটা ফিচার, স্যার একটু সবাইকে মিউট করে দেন প্লিজ। ম্যাক্সিমাম নাম্বার। স্যার এই একটা মাত্র ফিচার নিয়েই মোড কিন্তু কাজ করে, এবং এটা খুব সেই জন্য খুব একটা জরুরি না, এটা একটা জেনারেল ডেসক্রিপশন। মিডিয়ান হচ্ছে এটাও সবগুলো ফিগারকে সে কাজে লাগায় না, এই শুধু মাঝের ফিগারটার দিকে তার লক্ষ্য। এবং এইটার কিছু সুবিধা আছে কি, যে ওই ওপেন এন্ডেড গ্রুপ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট, যেহেতু ওই দুটো ওপেনে আমাকে এক্সট্রিম ভ্যালু ধরে নিতে হয় না, যে ধরে নিলাম লোয়ার ভ্যালু এত হায়ার ভ্যালু এত, ধরাধরির ব্যাপার নাই, ওইটাতে কোনো আউটলায়ার্স বা এক্সট্রিম ভ্যালু কোনো এফেক্ট নাই। সেই জন্যই ওখানে বলছে আপনার মিডিয়ানটা হচ্ছে কখনো কখনো বেস্ট এভারেজ, স্পেশালি ফর ওপেন এন্ডেড ডিস্ট্রিবিউশন। ঠিক আছে স্যার মিডিয়ানটা বুঝি নাই, মিডিয়ানটা এটা শুধু কোনটাকে কাজে লাগায় স্যার? মিডিয়ানটাই বলছি যে মিডিয়ান মানে কি মধ্যবর্তী, মধ্যমা মানে মাঝের ভ্যালু, জি তাই স্যার। না? এই মাঝের ভ্যালু বের করতে গেলে ওই দুই কর্নারের দুই ভ্যালু তো আমার কোনো কাজে লাগে না, ওইটা আমার দরকার নাই, ওইটা হিসাবে নো স্যার। নো স্যার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার যারা কথা বলবেন এবং মাইক আনমিউট থাকলে পরে হচ্ছে একটু মিউট করে দিন, আবার কথা বলার সময় ওপেন করে দিন। এরপরে আসেন মেজার্স অফ স্প্রেড। এইটা এই যে উপরে যেটা দেখেন কম্প্যারিজন অফ দি 3 এভারেজেস, এইটা একটু নিজেরা পড়ে নিন। কাছ থেকে এই ডিস্টারবেন্স আসছে কে জানে।
এই দেখেন এই যে ওপেন এন্ডেড কোনটাকে বলে, এই যে দেখেন এই যে ওপেন এন্ডেড আন্ডার 40, 40 নিচে আন্ডার তো ঠিক আছে, কিন্তু এটা কত তা বলা নেই। ওভার 120, ওভার মানে কত সেটাও বলা নেই, এগুলো বলে ওপেন এন্ডেড। এবং এইটার মিডিয়ানের ক্ষেত্রে আমি যদি মিডিয়ান বের করতে যাই তাহলে তো আমি থাকবো মাঝামাঝি, মাঝামাঝি কোনো এই সমস্ত ওই দুই কর্নারের দুটোর কোনো ইফেক্ট আসছে না। মোডের ক্ষেত্রেও আসছে না, কারণ মোড হচ্ছে এখানে মোডাল ক্লাস হচ্ছে 25, কিন্তু মিনের ক্ষেত্রে আসছে, মিন সবগুলাকে কনসিডার করে, এই জন্য মিনের ক্ষেত্রে এই এক্সট্রিম ভ্যালুর ইফেক্ট আছে। ঠিক আছে, এবার আসেন মেজার্স অফ স্প্রেড। এখানে সবগুলো আপনাদের নাই, রেঞ্জ থাকবে, মিন অ্যাবসলিউট ডেভিয়েশন থাকবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকবে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন থাকবে। আমি একটু দেখি এখানে এই যে শুধু এই লাল গুলা থাকবে, কালো গুলা নাই আপনাদের। মিন অ্যাবসলিউট ভেরিয়েশন এইটাও সবগুলোই একটু আলাপ করে যাব, কিন্তু বাকিগুলো আপনারা কেউ ইন্টারেস্টেড হলে বই থেকে পড়ে নিয়েন, সোজা আছে বিষয়গুলো, খুব সহজ। কিন্তু আপনাদের নরমালি এই যে লাল যে চারটে রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স এন্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এই চারটে রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেমই বেশি আসে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, সীমার বইয়ে স্যার এই চারটাই দেওয়া আছে। কোনটাই সীমার বই? জি, সীমার বইতে কাপলান। আচ্ছা, সেই জন্যই মনে হয় আমি চারটে রাখছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা আমার এখানে পেজ নাম্বার 109। স্যার আমাদের বইতে দা ভেরিয়েন্সটা নাই, হ্যাঁ, যে বইটা থেকে করাচ্ছেন এটা তো দা ভেরিয়েন্সটা নাই, এই যে এইটা এগুলো নাই, দা ভেরিয়েন্সটা নাই। ও ভেরিয়েন্স, না স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স ডেভিয়েশন নাই। থাকলে ভেরিয়েন্স কিছুই না, এটা নাই মানে এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে স্কয়ার করে দিলে ভেরিয়েন্স। ওকে স্যার, বুঝছি। সেই জন্য বেশি সোজা, তো সেই জন্য মনে হয় রাখে নাই। তো আমরা যেটা দেখবো এই যে পুরানা বইতে এই মাঝখানের এই তিনটে নাই, কিন্তু নতুন বইতে এই সব কয়টাই আছে। আচ্ছা, এরপরে দেখি আমি, এরপরে চেষ্টা করব, অবশ্যই এখানেও আছে সবগুলোই দেখানোর, কারণ প্রশ্ন আমি ওই পর্যন্ত এই তিনটের উপরে খুব একটা আসতে দেখি নাই। আচ্ছা, তাহলে এখানে একটা থিওরিটিক্যাল কোশ্চেন আসে মাঝে মাঝে, সেটা বলে যে যে স্প্রেড মেজার, দ্য ডিফারেন্ট মেথডস অফ মেজারিং স্প্রেড, এগুলো কি কি আছে। তখন আপনারা হয়তো সবগুলো লিখে দিতে পারেন। তার ভিতরে বলে যে স্প্রেড বা ভেরিয়েশনের ক্ষেত্রে সবচেয়ে সবচেয়ে আপনার কি বলে এটাকে, বহুল ব্যবহৃত এবং সবচেয়ে কোন মেজারমেন্টটা অ্যাপ্রোপ্রিয়েট বলে আপনি মনে করেন, সেইটা আসবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা কেন, এটা পরে আমরা দেখব। আচ্ছা 1 মিনিট, আমি জাস্ট নিচ্ছি টাইম।
আচ্ছা, আমরা দেখি তাহলে যে এই যে আমরা মেজার্স অফ স্প্রেড বলছি, স্প্রেড মানে কি? স্প্রেড মানে বিস্তৃতি, যেটা বাংলায় বলে যে একটা থেকে আর একটা দূরত্ব কতটুকু। অন্য টার্মও এখানে ব্যবহার করা হয়, যেমন ডিসপারশন। ডিসপারশন মানে ব্যবধান, স্প্রেড। তারপরে আছে ভেরিয়েশন। এই টার্মগুলো ইন্টারচেঞ্জেবলি কিন্তু ব্যবহৃত হয়। যে ভেরিয়েশন, এই যে লাস্টে যেটা আছে ভেরিয়েশন মানে পার্থক্য, ভ্যারি করে কিরকম। ডিসপারশন কোথাও কোথাও পাবেন, এই যে এখানে আছে ডিসপারশন, স্প্রেড অর ডিসপারশন। এইটা হচ্ছে যে একটা থেকে আর একটা ডিফারেন্সের মাত্রা কিরকম। যেমন কোন একটা অফিসে দেখা গেল যে কর্মকর্তাদের ভিতরে পদের বিভিন্ন ডিফারেন্স আছে, কিন্তু দেখা যাচ্ছে স্যালারি ডিফারেন্স খুবই কম। আবার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে বিরাট বিরাট গ্যাপ। তা যেখানে বেশি গ্যাপ সেইটাকে আমরা বলি যে ভেরিয়েশন বেশি বা ডিসপারশন বেশি বা স্প্রেড বেশি, আর যেখানে কম সেটা আমরা বলি কম। তা এইভাবেই আমরা মানে ডেটার নেচারটা বুঝতে পারি, যে ডেটার যে মিক্সিংটা আছে, যে মিক্সচারটা আছে, কম্বিনেশনটা আছে, এখানে কি ডেটাগুলো, যে এখন অনেক সময় বলে ডেটাগুলো হোমোজেনিয়াস ডেটা, সমসত্ব বাংলায় যেটাকে বলে, মানে একটার সাথে আর একটা কাছাকাছি সব দিক দিয়ে। আবার ডেটা এমনও আছে যে একটা থেকে আর একটা বেশ, যে কোনো পরিমাপে সেটা কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ বিভিন্ন রকম হতে পারে, এটা একটার সাথে আর একটা বিরাট ডিফারেন্স। এইটা আমাদের প্রত্যেকটা, যেমন গুণবাচক আছে আবার সংখ্যাবাচক আছে। বাজারে চাউল কিনতে গেলেও দেখবেন যে ভ্যারাইটিস অফ রাইস পাওয়া যায়, কোনোটার দাম কম কোনোটার দাম বেশি। তা এইরকম আর কি, যে কেন দাম কম দাম বেশি, তার মানে হচ্ছে যেখানে কোয়ালিটেটিভ ডিফারেন্স আছে। তা এইগুলোই হচ্ছে ডিসপারশন, স্প্রেড, ডেভিয়েশন, এইগুলো। তা এইটার প্রথম যেটা আছে সেটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জ আমরা এমনি বুঝি যে রেঞ্জ মানে কি, রেঞ্জ মানে যে এখান থেকে ওখানে কত দূর, এইটা হচ্ছে রেঞ্জ। তা রেঞ্জের ক্ষেত্রে বলা হচ্ছে দি রেঞ্জ ইজ ডিফাইন্ড as the highest value minus the lowest value. খুব সিম্পল ডেফিনেশন, highest value minus lowest value, or the difference between the highest value and the minus value, or the distance between the highest value and the lowest value. Distance, আমি মনে করি এই ডিসটেন্স টার্মটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, কারণ নিচের ফর্মুলা দুটোর দিকে খেয়াল করবেন, একটার সাথে +1 আছে আর একটা হচ্ছে কোনো +1 নাই। যেমন যে কত থেকে কত পর্যন্ত, তা এইটাই হচ্ছে যে রেঞ্জের ডেফিনেশন। বাট দিস ক্যান বি মিসলিডিং। এই যে দেখেন লেখা আছে যে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, দিস ক্যান বি মিসলিডিং হোয়ার দি ডাটা রেঞ্জেস ইন ক্লাসেস। যেখানে আপনি যে ডাটা তো দুই ধরনের দেখলেন, একটা হলো গ্রুপড ডাটা, একটা হলো আনগ্রুপড ডাটা বা গ্রুপ ডাটা আর আনগ্রুপ বা নট গ্রুপ। এই যে নিচেরটা হলো নট গ্রুপ বা আনগ্রুপ ডাটা। গ্রুপ ডাটার ক্ষেত্রে এটা একেবারে সিম্পল, আপার মোস্ট ইন্টারভ্যাল মাইনাস লোয়ার ইন্টারভ্যাল। দেখেন এই যে আমরা এর আগে যে অঙ্কগুলো করে আসলাম, একটা দেখাই, যেমন এইটা এখানে লোয়ার ভ্যালু হচ্ছে 350 আর আপার মোস্ট হচ্ছে 400, তাহলে রেঞ্জ হবে 400 মাইনাস 350। এইটাই হচ্ছে এই ক্লাসের রেঞ্জ। রেঞ্জ হচ্ছে এত থেকে শুরু করে এত পর্যন্ত, এইটাকেই বলা হচ্ছে। এই যে আপনাদের বইতেও কিন্তু এই ফর্মুলা গুলো দেওয়া আছে, আমি এখান থেকেই জাস্ট ওখানে নিয়ে গেছি। এই যে রেঞ্জ ইকুয়াল টু আপার মোস্ট ইন্টারভ্যাল লিমিট মাইনাস লোয়েস্ট ইন্টারভ্যাল লিমিট, আর যদি আনগ্রুপ বা নট গ্রুপ, হুইচ ইজ নট গ্রুপ, সেক্ষেত্রে হবে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু +1। ক্লিয়ার? বোঝা গেল তো? +1 দেওয়ার পিছনে মনে হয় নিশ্চয়ই একটা লজিক আছে স্যার। হ্যাঁ, +1 দেওয়ার পিছনে নিশ্চয়ই একটা লজিক আছে। কোনটা? হায়ার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু +1, কারণ যে একটা আলমিরাতে 200 থেকে 230 পর্যন্ত বই সাজানো আছে পরপর। এখানে কয়টা বই আছে?
তাই না? 200 থেকে 230 বুঝছি স্যার, বুঝছি হ্যাঁ? স্যার, 31টা স্যার। 31টা, কিন্তু আমরা সাধারণভাবে ফট করে বলে ফেলি 200 থেকে 230টা, তাই না? তা সেই জন্য ওই যে ওয়ান যোগ, ওইটা ইনক্লুসিভনেস কে এনশিওর করার জন্য। তা এখানে এই ক্লাসের ক্ষেত্রে উপরেরটা আর আনগ্রুপের ক্ষেত্রে নিচেরটা, এইটা হলো ফর্মুলা। এখন আসেন, এই যে এই অঙ্ক আমরা আগের দিনও কোথায় করছি, এভারেজ বের করার ক্ষেত্রে। দুইটা দোকান ছিল, একটা এ একটা বি। ওই সেই রিটায়ার্ড কাপল, মানে অবসরপ্রাপ্ত এক দম্পতি, তারা এই যে কিছু টাকা অবসরের সময় পাইছে, এখন এইটা থেকে কিছু ইনকাম করে সংসার চালানোর জন্য তারা দুটো জায়গা দেখলো, দুটো দোকান পেল। একটা দোকান যদি দেয়, দোকান এ যদি দেয়, তাহলে সে এই প্রতি সপ্তাহে এত এত পাউন্ড করে পাবে, সপ্তাহে 6 দিন। আর যদি বি শপে যায় তাহলে এত করে পাবে। তাহলে বলছে যে এইটা যেহেতু আনগ্রুপ ডাটা, এটা তো সবার কাছে ক্লিয়ার। তাহলে তাহলে এখানে রেঞ্জ সব এর ক্ষেত্রে কত, সব বির ক্ষেত্রে কত। যেহেতু এটা আনগ্রুপ, আমরা জানি যে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, তাহলে এর ক্ষেত্রে হাইয়েস্ট ভ্যালু কোনটা? 1120 নাকি? আর লোয়েস্ট ভ্যালু 990। তাহলে ডিফারেন্স কত? 30। তার সাথে 1 যোগ করলে এই যে 131, ওটা 130, তার সাথে 1 যোগ করলে এটা। আর নিচেরটার ক্ষেত্রে হাইয়েস্ট ভ্যালু কত? এটা কত? 2115 আর লোয়েস্ট 505, এইটা +1 1611। তাহলে এটা কি ইন্ডিকেট করে? এইটা আমরা এরপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পড়বো, আরো দুটো পড়বো। এইটা ডিপেন্ড করে যে আপনি যদি ওই কাপল যদি বি শপটা কেনে বা দোকান দেয়, তাহলে তার ইনকাম কখনো 505ও হতে পারে, আবার একেবারে আকাশে উঠতে পারে 2115। এইটা তাদের জন্য ভালো, নাকি 1120 থেকে 990 ভ্যারিয়েশন করবে, এইটা তাদের জন্য ভালো? আপনারা কি বলেন? এটাই ভালো, মানে আর বিটাতে রিস্ক আছে। শোনেন, এখানে এই আগেই বলেন এসে রিটায়ার্ড কাপল, এইগুলো একটু পড়তে হয়। রিটায়ার্ড কাপল তার মানে তাদের কিন্তু প্রতিদিন মনে করেন একটা স্টেবল, মোটামুটি স্টেবল ইনকাম দরকার। বুঝতে পারছেন? যার ফলে তাদের জন্য কিন্তু সুইটেবল হবে এ। আর ইয়াং, আমাদের আইসিএম এর বেশিরভাগ স্টুডেন্টের মতো যদি হয়, আরে নো রিস্ক নো গেইন, আমি বি দোকানটাই দেবো। বুঝছেন? ওই শেয়ার বাজারে যাবে তারা। বলা আছে যে খবরদার পেনশন বেনিফিট নিয়ে শেয়ার বাজারে যাবেন না, এটা কিন্তু সবাই সাবধান করে দেয়। কারণ কি? ওখানে রিস্ক আছে, রিটার্ন আছে, রিস্কও আছে। যদি কোনো কারণে আমার টাকা চলে যায়, তাহলে তো মনে হয় আত্মহত্যা করা ছাড়া কারোর কোনো গতি নেই, তাই না? এই জন্য বলে যে যারা রিটায়ার্ড, এই যে রিটায়ার্ড কথাটা লিখে দিয়েছে, এইটার কিন্তু মিনিংফুল। তাদের রিস্ক টেকিং ক্যাপাবিলিটি নাই। রিস্ক নিতে গেলে তাদের জন্য এই যে কম রেঞ্জের যেটা, সেটাই ভালো, বা কম স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যেটা, সেটাই ভালো। এটা আগেই বলে দিলাম। তা এখানে আপনার কাছে বলছে যে respectively, upon further investigation, the investors discovered that the average quoted come from the following recent weekly takings figure. এত advise the couple. আপনি হচ্ছেন অ্যাডভাইজার বা কনসালটেন্ট, সিএমএ প্রফেশনাল। আপনাকে অ্যাডভাইস করতে হবে এই কাপলকে যে ওনার কি করা উচিত। ঠিক আছে? এখানে লাস্টে দেখেন
it can be seen that the much larger range in the latter case is almost entirely due to the single value 21-15 এটা কিন্তু আমি আউটলায়ার হিসেবে ধরতে পারি বা এক্সট্রিম ভ্যালু The retired couple would therefore be well advised to look at larger samples of weekly takings figures হতে পারে মানে অর্থাৎ বেশিরভাগ বড় ফিগার ব্যাক তুলে নিয়ে আসুন এখানে যাওয়া টাইপ ঠিক আছে এটা তাহলে বোঝা গেল না স্যার একটু এটা ব্যাখ্যাটা আরেকবার যদি করতে চাই শেষের কেন লাইনে আমি ব্যাখ্যাটা কিছু আরেকবার বলুন। আচ্ছা এই ধরনের শোনেন এইগুলোকে বলে কেস স্টাডি টাইপের কেস স্টাডি টাইপের ক্ষেত্রে বিভিন্ন রকম অ্যান্সার হতে পারে কিন্তু অনেকে কিন্তু আবার তার যুক্তি দিয়ে আমাকে বুঝাই দিতে পারে যে ডিপুতে যায় এটা হওয়া সত্ত্বেও কি অডিও ভিডিও আছে নাকি ভিডিওটাই ভালো আর এইখানে তো বিটা ভালো বলতে হ্যাঁ এখানে এক্সপ্লেনেশনে কি বলছে বিটা ভালো না লাইভে কল দিবে এখানে বলছে রিটায়ার্ড কাপল উড therefore be well advised at larger samples of weekly takings figure অথবা মানে কি বোঝাচ্ছে ওটা আমি চেক করে ওটা পাঠাই এইটা কি বোঝাচ্ছে এই লাইনটা লার্জার স্যাম্পল আমি যে এটা বলছি, এটা কি বোঝাচ্ছে? আরো 1-2 সপ্তাহের ফিগার নিয়ে চেক করতে বলতেছে স্যার। হ্যাঁ সেটা বলতে পারে যে ঠিক আছে আমরা আরো কিছু ফিগার নিই সেটা হতে পারে আর একটা হতে পারে যে সাধারণত এমনিতে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের নিয়ম কি যে সব ডিম এক বাক্সে রাখবেন না তাই না এটা কেন বলে এটা বলে যে একবারে যেন সব ভেঙে না যায় যদি যদি ভাঙার সম্ভাবনা থাকে তার চেয়ে ওই আপনার নরমালি নিয়ম হচ্ছে যে কিছুটা রাখেন আপনার ফিক্সড ইনকামে যেখানে রিস্ক নাই ওই সরকারি জিরো রিস্ক যেখানে প্রায় জিরো রিস্কই বলা চলে সরকারি সিকিউরিটি গুলা যেমন সঞ্চয়পত্র কিন্তু এগুলোরও সমস্যা কি তা জানেন এগুলো যেমন কোনোটা আছে 5 বছর মেয়াদি কোনোটা 3 বছর মেয়াদি কিন্তু আমি যদি মনে করি যে না 20 বছর মেয়াদিতে ইনভেস্ট করে রেখে দেবো সেই রকম ভালো রিস্ক ফ্রি সিকিউরিটি কিন্তু আসলে নাই তা সেই জন্য নিয়ম হচ্ছে যে আর কিছু রাখবো রিস্ক ফ্রি সিকিউরিটিতে যেটাতে আমার দৈনন্দিন খরচটা চলে যাবে আর বাকি সারপ্লাস কিছু থাকলে সেইটাতে সামান্য রিস্ক নেওয়ার চিন্তা ভাবনা করবো যে যদি হঠাৎ কিছু বেশি চলে আসে তা এইরকম এইটা হচ্ছে নর্মাল ইনভেস্টমেন্ট পলিসি কিন্তু যেহেতু এখানে রিটায়ার্ড কাপল এদেরকে আমার দৃষ্টিতে একে অ্যাডভাইস করা ঠিক হবে যে বেশি লোভ করতে যায় না ওই এতে সুবিধা থাকে ঠিক আছে কেউ অন্য রকমও করতে পারেন আচ্ছা এখানে আমরা রেঞ্জ দিয়ে শুরু করলাম তারপরে আছে এটা কি ইন্টার কোয়ার্টাইল এটা আমরা একটু আলোচনা করব যেহেতু আপনাদের নতুন এডিশনে এটা আছে একটু আলোচনা করব ফ্রম নেক্সট ডে টুডে আই হ্যাভ অলরেডি পাসড মাই অ্যালোকেটেড টাইম 1 hour 30 minutes ওকে না হলে আবার আইসিএম লাস্টের ব্যাখ্যাটা যদি আরেকবার একটু বুঝে দিতেন স্যার লাস্টের ব্যাখ্যাটা একটু ইন্টারাপশন ছিল তো হ্যাঁ এটা একটু ইন্টারাপশন হচ্ছে বলছে যে এই যে বি যেটা আছে এটার হচ্ছে যে একটাই বড় ভ্যালু আছে 2115 আর সবগুলা কিন্তু ছোট দেখেন আর সবগুলা বলা চলে যে আর এইটা ইউনিফর্ম মোটামুটি আমার একটা স্টেবল ইনকাম কিন্তু এ থেকেই আসবে এবং একজন রিটায়ার্ড কাপলের জন্য সময় শেষ হয়ে গেছে স্যার। হ্যাঁ আমি জাস্ট কয়েক সেকেন্ড এই একটা রিটায়ার্ড কাপলের জন্য এই সব এটাই কিন্তু তাকে স্টেবল একটা ইনকাম দেবে যেটার উপরে সে প্ল্যান করে সংসার চালাইতে পারে ঠিক আছে ওকে থ্যাংক ইউ অল আবার দেখা হবে থ্যাংক ইউ স্যার। ভালো থাকবে স্যার আসসালামু আলাইকুম স্যার